প্রত্যেককে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মেহেদী হাসান পলাশ, সম্পাদক parbattonews.com। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ফ্রন্ট পেজ মূলত আমরা দিনের যেসব সংবাদ প্রকাশ হয়ে থাকে সেগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম: একের পর এক ভয়ঙ্কর খুন, একই পরিবারের একাধিক সদস্য খুন, 6 মাসে 18 ঘটনা। বাড়তি দামেও চাহিদা মতো সার পাচ্ছেন না কৃষকরা, সারের চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ার দাবি ব্যবসায়ীদের, কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, সাংবাদিকদের ডাক্তার জাহেদ, চীনা যুদ্ধবিমান J-10 ক্রয় চুক্তির খসড়া চূড়ান্ত। আরেকটি মন্তব্য প্রতিবেদন দেখতে পাচ্ছি, মুসলিম বিশ্বের এক প্রশ্নবিদ্ধ রাষ্ট্র আরব আমিরাত। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: রোহিঙ্গা ঢলের 9 বছর পূর্তিতে সমাবেশে বক্তারা, দেশে ফেরার আশা নিভে যাবে না। আরেকটি শিরোনাম: বর্তমান সরকারের 6 মাসে 95 কারখানা বন্ধ এবং 62,000 শ্রমিকের কাজ হারানোর তথ্য সঠিক নয়, সিপিডির দুঃখ প্রকাশ। প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নেই, সংবিধান মেনেই শপথ দেওয়া হয়েছে, জানিয়েছেন আইনমন্ত্রী। দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম: দেশে 386 কিশোর গ্যাং, 4,500 সদস্য বেপরোয়া। আরেকটি শিরোনাম: 20 চীনা যুদ্ধবিমান, ব্যয় 26,000 কোটি টাকা, আজ পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, জ্যেষ্ঠদের তালিকায় 257 অনিয়মিত প্রকৌশলী, গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে, কর্মসংস্থান হবে 75 লাখ। দৈনিক মানব জমিন, বেপরোয়া বাংলার টেসলা, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যাওয়া নিয়ে যত আলোচনা, অটোরিকশার নষ্ট ব্যাটারির গন্তব্য কোথায়, প্রকাশ্যে চলছে কারখানা, শোরুম, গ্যারেজ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: বাংলাদেশের সুযোগ না ঝুঁকি, মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে স্টোরি তারা করেছে। আরেকটি মন্তব্য প্রতিবেদন: পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত, চীনের তৈরি J-10 CE যুদ্ধবিমান কেনার পথে সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। দৈনিক কালবেলা, হেরোইন LSDর কাঁচামাল বিক্রি হচ্ছে অনলাইনে, ইকেম ও দারাজের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে মাদকের কাঁচামাল। ইউপি দিয়েই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, 1 মাস পিছিয়ে নভেম্বরে ভোট শুরুর নতুন পরিকল্পনা ইসির। দৈনিক ইনকিলাব, তাদের প্রধান শিরোনাম হচ্ছে প্রধানমন্ত্রীর পদক্ষেপে স্বস্তির পথে দেশ, উন্নতির পথে সার গ্যাস সংকট। আরেকটি শিরোনাম: ধর্ম প্রতিমন্ত্রী লিঙ্কনের পক্ষে মাঠে নেমেছে জামাতের বটবাহিনী, অসন্তোষে ফুঁসছেন দেশের আলেম সমাজ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম হচ্ছে সংকটের নেপথ্যে স্যাবোটাজ, সার বিতরণে কারসাজি, বরাদ্দ পুরোপুরি উত্তোলন না করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট, আওয়ামী লীগ আমলের ডিলাররা পলাতক, অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম: হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লির অচলাবস্থা কাটবে কোন পথে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর। দৈনিক বণিক বার্তা, অধিভুক্ত কলেজের সংখ্যায় বিশ্বের শীর্ষে, জাতীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে নেই অবস্থান, ন্যূনতম নিরাপদ সীমার নিচে নেমেছে সব সারের মজুদ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স: ইলিগাল স্যান্ড ট্রেড থ্রাইভস অন পদ্মা, গভর্নমেন্ট সেট টু বাই চাইনিজ ফাইটার জেটস অ্যান্ড হেলিকপ্টার্স, সেইড প্রাইম মিনিস্টার্স অ্যাডভাইজার ডাক্তার জাহিদুর রহমান। অ্যানাদার হেডলাইন্স অন রোহিঙ্গা রিটার্ন ইন এ কাগমায়ার, উই ওয়ান্ট টু গো হোম, সেইড রোহিঙ্গাস। নিউ এজ, ফুলবাড়ি ট্র্যাজেডি অ্যানিভার্সারি, গভর্নমেন্ট কনসিডার্স ওপেন পিট কোল মাইনিং এগেন। অ্যানাদার হেডলাইন্স অন সম্মিলিত ইসলামী ব্যাংক, ডিপোজিটার্স ক্যান উইথড্র এনি অ্যামাউন্ট ফ্রম সেপ্টেম্বর 1st, সেইড বাংলাদেশ ব্যাংক। অ্যানাদার হেডলাইন: রোহিঙ্গাস সিক সেফ ডিগনিফাইড রিটার্ন। ডেইলি অবজারভার, এনার্জি ক্রাঞ্চ pushes industries into deep crisis,
5 local body falls by July 27. Another headlines on Rohingyas demand more global assistance. এই ছিল আজকের শিরোনামগুলো। অনেকেই রোহিঙ্গা নিয়েও স্টোরি করেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে রোহিঙ্গা প্রত্যাবাসনটা বা প্রত্যাবর্তন এখনও শুরু হয়নি। আমরা রোহিঙ্গা সংকটের 9 বছর পেরিয়ে গেলাম। এত বছরেও যে আমাদের দেশে প্রায় নিবন্ধিত 12 লাখ রোহিঙ্গা, তাদেরকে আসলে নিজ দেশে ফেরত পাঠানো গেল না কেন? আসলে আমরা এর আগে দেখেছি চীনের সহায়তা আমরা চেয়েছিলাম, ভারতের সহায়তা চেয়েছিলাম, জাতিসংঘের সহায়তা চেয়েছিলাম, এমনকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহযোগিতাও চেয়েছি। তাদের কি আসলে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল এই প্রত্যাবাসনে? ধন্যবাদ আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে, আপনি জানেন আজ পবিত্র মিলাদুন্নবী, মানবতার মহান মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ জন্মদিন। আমি সেই আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করে আমার বক্তব্যটা শুরু করতে চাই। দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন আমি খুব কংক্রিটলি সেই প্রশ্নের উত্তর দেব। আসলে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যে পদ্ধতি বা যে কাজ যা করা দরকার, সেটা এই গত 10 বছরে খুব কম সময়েই সেটা করেছে। ফ্রাঙ্কলি স্পিকিং, রোহিঙ্গাদেরকে এখানে স্থান দেওয়াটা আমাদের জন্য একটা খুব আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি তার অবৈধ নির্বাচন, অবৈধ ভোট, অবৈধ শাসনটাকে বৈধতা দেওয়ার জন্য নিজেকে মাদার অফ হিউম্যানিটি এবং নোবেল প্রাইজ পুরস্কারের লোভে তিনি এদেরকে জায়গা দিয়েছেন। জায়গা দেওয়ার পরেই তিনি যে কাজটা করেছেন, মিয়ানমারের সাথে একটা যে দ্বিপাক্ষিক চুক্তি করেছেন, এই চুক্তিটাই হয়েছে আমাদের জন্য আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত। এবং এই চুক্তির যে ধারা, এটার ডিটেলস আমি আর যাব না, কিন্তু এই চুক্তির মধ্যেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথে একটা চরম অন্তরায় সৃষ্টি করা হয়েছে। সেখানে রোহিঙ্গাদের, যেহেতু এখানে রোহিঙ্গাদের শরণার্থী স্ট্যাটাস দেয়া হয় নাই, হ্যাঁ, ফোর্সলি ডিসপ্লেস পিপল বলা হয়েছে, মিয়ানমার ন্যাশনালস বলা হয়েছে। তো ফলে এই যে গত 10 বছরে যে সমস্ত বাচ্চা জন্ম হয়েছে, এই বাচ্চাগুলোর ন্যাশনালিটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। ফলে আজকে যে বলা হচ্ছে যে তারা 3 লক্ষ লোকদেরকে ফেরত নিতে চায় বলে একটা, যদি পরিস্থিতির উন্নতি হয়, এগুলো আসলে মাঝে মধ্যে শুনছি, হ্যাঁ, এরকম এগুলো আপ্তবাক্য, আমি এগুলোতে একেবারেই বিশ্বাস করি না। কিন্তু ধরেন যদি কালকে তারা নিতে চাইলে যার বাচ্চা হয়েছে এর মধ্যে, সেই বাচ্চাটার ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত নাই, এই ইয়ার ভেতরে নাই। তো তখন কোনো একটা বাবা বা কোনো একটা পরিবার কি তার সন্তানকে রেখে ওখানে যেতে চাইবে না। ফলে একটা ভয়াবহ জটিলতার ব্যাপার আছে। আপনার প্রশ্নের যেটা উত্তর আপনি বলেছেন যে আমরা মিয়ানমার, চায়না, আমেরিকা বা ভারত সবার কাছে গেছি, প্রকৃতপক্ষে এরা কেউই চায় না। শুনতে খারাপ লাগে যে রোহিঙ্গারা ফেরত যাক, এরা কেউই চায় না। এখানে এই অঞ্চলকে নিয়ে একটা আন্তর্জাতিক ব্লু প্রিন্ট আছে, যেটা ইন্দো প্যাসিফিক পলিসি, কন্টেন্ট চায়না পলিসি, নানা রকম চাইনিজ কিছু ডিজাইন পরিকল্পনা আছে তার বে অফ বেঙ্গলে আসার। ফলে সবাই তার এক নির্দিষ্ট এজেন্ডা এবং স্বার্থ নিয়ে ঘুরছে এই অঞ্চলকে ঘিরে। আমরা যারা চায় না, আমরা তাদের কাছে ঘুরেছি। আমরা নিজেরা কোনো পরিকল্পনা করি নাই। আপনি যদি বলেন যে বাংলাদেশের, আমি রোহিঙ্গা নিয়ে স্টাডি করি, আমি এটার সাথে জড়িত, ওই অঞ্চল নিয়ে সাংবাদিকতা করি। আপনি যদি বাংলাদেশকে জিজ্ঞাসা করেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পরিকল্পনা কি, দ্যার ইজ নো প্ল্যান, উই হ্যাভ নো প্ল্যান। তো সেই জায়গা থেকে আপনার তো সমস্যাটা তো বাংলাদেশের, তাহলে বাংলাদেশের একটা পরিকল্পনা থাকতে হবে। তাহলে কি আপনি যে কথাটা বলছেন, এর অর্থ কি এই দাঁড়ায় যে বাংলাদেশ সরকারেরই আসলে সদিচ্ছার ঘাটতি রয়েছে, বা সরকারই আসলে আন্তরিক নয়? প্রথম কথাটা হলো যে বললাম যে বিগত সরকারের যে অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমে যেটা ছিল, সেটা হলো যে এটাকে পুঁজি করিয়ে সে তার আন্তর্জাতিক বৈধতা উৎপাদনের একটা টুলস হিসাবে রোহিঙ্গা সমস্যাটাকে সে ব্যবহার করেছে, এবং নোবেল প্রাইজের একটা এবং একই সাথে এই যে বিদেশি যে ডোনেশন এসছে, এই ডোনেশন তাদের লোকজনরা লুটপাট করার একটা, এই 3টা কাজ তারা করেছে। তারা রোহিঙ্গাদেরকে চায় না। দ্বিতীয়ত, পরবর্তী যে 1.5 বছর আমাদের যে অন্তর্বর্তী সরকার ছিল, সেই অন্তর্বর্তী সরকার মূলত, আপনি জানেন এই যে এখনকার যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি ওই সময় ছিলেন, প্রথমে এসেছিলেন এখানে রোহিঙ্গা বিষয়ক হাই ভ্যালু রিপ্রেজেন্টেটিভ। তিনি 1.5 বছরে কয়েকটা সেমিনার ছাড়া আর কিছুই করতে পারেননি, দেশে বিদেশে কয়েকটা সেমিনার ছাড়া কিছুই করতে পারেন না। তিনি তো এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তিনি কি চাইলে? প্রশ্নটা হলো যে উল্টা
আরও দেখলাম তিনি কি মানবিক করিডোরের নামে একটা নতুন জিনিস উদ্ভাবন করলেন, যেটা এই অঞ্চলকে একটা মানে মানে ষড়যন্ত্রের বাফার স্টেট হিসেবে পরিণত করার একটা নীল নকশার মধ্যে অন্তর্নিহিত ছিল। আমরা সেটা নিয়ে প্রচণ্ড বিরোধিতা করেছি, আমি পার্সোনালি নিয়ে অনেক লেখালেখি করেছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী করেছে, এবং এই যে আজকের যে বিএনপি সরকার তারা বিরোধিতা করেছে, প্রধানমন্ত্রী নিজে এটার বিপক্ষে কথা বলেছেন, ফলে সেটা তারা বাস্তবায়ন করতে পারেনি। এখন বাংলাদেশ সরকার রোহিঙ্গা বিষয়ক একটা কমিটি করে দিয়েছে। আমি জানি সেই কমিটি তারা কাজ করছে, তারা হয়তো পলিসি নির্ধারণের জন্য কাজ করছে। আমি নিজেও দু একটা প্রোগ্রামে বা সেমিনারে মতামত দেওয়ার সুযোগ ছিল আমার। তো সেই জায়গা থেকে আমি বলি কি করবেন আমি জানি না, কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই এই কারণে যে বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের নিজস্ব উদ্যোগে অন্য কারোর সহযোগিতা ছাড়া তিনি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়েছেন। তিনি তার মাতা বেগম খালেদা জিয়া 92 সালে যখন রোহিঙ্গা সেকেন্ডবার এসেছে, তখনও তিনি বাংলাদেশের নিজস্ব উদ্যোগে তিনি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন। আমি মনে করি তাদের সন্তান তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে সফল হবেন এই প্রত্যাশাটুকু রাখি। কিন্তু এটা এরকম না যে আজকে ক্ষমতায় আসলাম আজকেই মানে পাঠিয়ে দিতে পারছি, বিষয়টা এরকম না। কারণ ওখানকার কিছু বাস্তবতা আছে। রাখাইনে এখন মিয়ানমার গভর্নমেন্ট নাই, আবার আরাকান আর্মি যে যারা সেখানে এখন তাদের নিয়ন্ত্রণ রয়েছে, তারা বেসিক্যালি রোহিঙ্গাদের কখনো ফেরত নেবে না। যদি কেউ বলে যে আরাকান আর্মির সাথে চুক্তি করো, এটা টোটালি ভুল। কারণ আরাকান আর্মি এটা ডোমিনেটেড বাই বুদ্ধিস্ট, লোকাল বুদ্ধিস্ট যে ইয়েগুলো আছে, মানে প্যাগোডাগুলো আছে, সেই প্যাগোডা লোকাল বুদ্ধিস্ট ভান্তে স্থবির তাদের দ্বারা চরমভাবে নিয়ন্ত্রিত। হ্যাঁ, এবং সেইখানকার সামাজিক বাস্তবতায় আমাদেরকে আগে, যদি আমি এটা কথা সবসময় বলি, আমাদেরকে আগে বের করতে হবে যে রোহিঙ্গারা কেন পালিয়ে আসছে বারবার, রোহিঙ্গারা কেন নির্যাতিত হচ্ছে, রোহিঙ্গাদের কি রোহিঙ্গা হিসেবে নির্যাতন করছে, রোহিঙ্গাদের কি মিয়ানমার লোক হিসেবে নির্যাতন করছে, তাদের কি বাংলাদেশি হিসেবে নির্যাতন করছে, বাঙালি হিসেবে নির্যাতন করছে, না মুসলিম হিসেবে নির্যাতন করছে। আমার এই বিষয়ে যত স্টাডি আছে, আমার স্টাডি থেকে আমি দেখতে পাই এটা তাদেরকে মুসলিম হিসেবে নির্যাতন করছে। এটি আমি তো অনেকক্ষণ কথা বলতে পারবো, সেই সময় আপনার এখানে নাই, আপনি অন্যান্য টপিক্সে যাবেন। তো এই যে মুসলিম হিসাবে তাদেরকে নির্যাতন করছে, এখানে বুদ্ধিস্ট ভার্সেস মুসলিম, ওখানে জানেন যে 969 নামে একটা উগ্র বুদ্ধিস্ট সন্ত্রাসী গোষ্ঠী আছে, যাদেরকে টাইম ম্যাগাজিন বলেছিল তাদের যে অশ্বিন উইরাথু, তা বার্মিজ লাদেন নিয়ে তাদের প্রচ্ছদ করেছিল। তো সেই বাস্তবতায় আরাকান আর্মি চাইলেও, মানে একটা তো তারা করবে না, দ্বিতীয়ত তারা চাইলেও পারবে না, কারণ লোকাল জনগণের থেকে তারা, এবং ইতিহাসে বারবার যখন রোহিঙ্গারা অত্যাচারিত হয়েছে, তারা বামারদের দ্বারা অত্যাচারিত হয় নাই, বার্মিজদের দ্বারা অত্যাচারিত হয়নি, তারা আখাইন বুদ্ধিস্টদের দ্বারা অত্যাচারিত হয়েছে। তাহলে এই সমস্যার আসলে শেষ কোথায়? এই সমস্যার শেষ হলো আমাদেরকে পরিষ্কার ভাষায় মানে নিজস্ব একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদেরকে নিজস্ব একটা পরিকল্পনা থাকতে হবে যে আমরা প্ল্যান 1B, প্ল্যান 1, 2, 3, 4, আমরা সেই প্ল্যান নিয়ে আমরা বিদেশিদের সহায়তা চাইতে পারি যে আমি এই পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে চাই, আপনি সহযোগিতা করেন। যে সহযোগিতা করবে তার সাথে আমরা যাব, যদি কেউ সহযোগিতা না করে আমরা নিজস্ব মানে পন্থে এগোবো। আর দ্বিতীয়ত পরিকল্পনা হলো যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, সেটা হলো যে আরাকান আর্মি হোক আর বার্মিজ গভর্নমেন্ট হোক, তাদেরকে বোঝানো যে রোহিঙ্গারা ফিরে যাওয়ার থেকে এখানে থাকা তোমার জন্য বিপজ্জনক। এই মেসেজটা তাদের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা যে রোহিঙ্গারা তোমাকে ফিরিয়ে নেওয়াটা তোমার জন্য, তোমার স্বার্থের পক্ষে, এখানে থাকাটা তোমার স্বার্থের বিপক্ষে, তোমার জন্য ক্ষতিকর। সেদিনই তারা ফেরত নেবে, তার আগ পর্যন্ত কখনোই ফেরত নেবে না। এই পরিস্থিতিটাও আমাদেরকে তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে। যাক, আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই। আমরা দেখলাম যে চীন থেকে ফাইটার জেট বা যুদ্ধ বিমান কিনছে সরকার। তথ্যমন্ত্রী আন্দালিব রহমান জানিয়েছেন ক্রয় চুক্তির খসড়াও চূড়ান্ত হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি যখন কেউ ফাইটার জেট বা এই ধরনের যুদ্ধ বিমান কিনতে যায়, তখন যুক্তরাষ্ট্র কিংবা ভারত মাথা ব্যথা হয়ে কারণ দাঁড়ায়। এইবার যেটা দেখা যাচ্ছে, হয়তো ইউএসএ কিছু বলছে না, বাট ভারত আপত্তি জানাচ্ছে। একটা স্বাধীন দেশ তো যুদ্ধ বিমান যে কোনো দেশ থেকে কিনতেই পারে, সেই জায়গায় অন্য দেশ তাদের আপত্তির কী কারণ থাকতে পারে? দেখেন, আবার আমাকে একটু রোহিঙ্গা ক্রাইসিসে এই প্রসঙ্গটা আনতে হচ্ছে। কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান বলেছিলেন যে আমাদের যদি মানে ওই সক্ষমতা থাকতো, মানে অর্থাৎ এয়ারের সক্ষমতাটা থাকতো, তাহলে রোহিঙ্গারা ফিরে যেত বা আসতো না, বা এই সমস্যার সমাধান আমরা করতে পারতাম। তাহলে আপনি দেখেন আমাদের বিমান বাহিনীর স্লোগান কি? বাংলার আকাশ রাখিব মুক্ত। শেখ হাসিনা তার ফ্যাসিবাদী আমলে
বাংলার আকাশ বিদেশিদের জন্য, শত্রুদের জন্য, আক্রমণকারীদের জন্য মুক্ত রেখে গেছে। হ্যাঁ, সর্বশেষ 2015 সালে কিছু মানে যে F7 যেগুলো একেবারে সেই রাশিয়ান দশকের MiG-29-এর চাইনিজ ভার্সন, MiG-21-এর চাইনিজ ভার্সন, সেই যুদ্ধবিমান কিনেছে। এটা পৃথিবীতে আর কোথাও চলে না। সেই এরপরে কিন্তু আমরা শেখ হাসিনার আমলে বহু কথা শুনেছি, আমরা ইউরোফাইটার কিনছি, আমরা টাইফুন কিনছি, আমরা MiG-29 কিনছি, MiG-35 কিনেছি, খালি আলোচনা শুনেছি, আমরা কিছু কিনে নাই। অন্তর্বর্তী সরকারও এরকম শুধু এরকম গল্পই করেছে, আমরা এটা কিনছি, ওটা কিনছি, ওটা কিনছি। এইটা যে কেনা কতটা নেসেসারি, আমি একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব সবচাইতে গুরুত্বপূর্ণ। আজকে আপনি ইরানের দিকে তাকিয়ে দেখেন, ইরান কিভাবে আজকে দাঁড়িয়ে গেল, ইরান কিভাবে টিকে গেল, যার যেই আমেরিকার দিকে কোনো পৃথিবীর কেউ মানে চোখ তুলে তাকাতে পারে না, তাদের চোখ গলিয়ে দিয়েছে ইরান। শুধু আমেরিকা না, ইসরায়েলে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, সারা যুক্তরাজ্য, সমস্ত মানে সামরিক পরাশক্তিগুলোর সর্বশেষ লেটেস্ট টেকনোলজিক্যাল এয়ার ডিফেন্স তাদের ওখানে মোতায়েন করা ছিল 7-8 স্তরের। ইরান সবগুলো ভেদ করে, এবং ইসরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো অ্যারো বা আয়রন ডোম, হ্যাঁ, সেগুলো ভেদ করে আজকে করে দিয়েছে এবং ইরান টিকে আছে। কাজে আপনি যতই ধনী হন, আপনি যত যাই হন, আপনার যদি প্রতিরক্ষা না থাকে, আপনার সম্পদ আছে কিন্তু সেই সম্পদের সুরক্ষার ব্যবস্থা না থাকলে আপনি সম্পদ রক্ষা করতে পারবেন না, আপনি অর্জন করতে পারবেন। তো কাজেই এটা আমাদের জন্য মানে এই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আমাদের জন্য ফরজ। এটা সত্য যে আজকে যদি আমার ওই অবস্থা, ওই সময় আমরা পেরেছি, কারণটা কি, ওই সময় মিয়ানমারের সাথে আমাদের যে সামরিক ব্যালেন্স, আমরা পজিটিভ জায়গায় ছিলাম, কিন্তু এখন আমরা নেগেটিভ জায়গায় চলে এসেছি। এই কারণেই আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছি না, বা মিয়ানমার মনে করতে পারছে, বুঝতে পারছে যে আমরা যদি ফেরত না নিই বাংলাদেশ কিছুই করতে পারবে না। আমরা যদি ওই জায়গায় ব্যাক করতে পারি যে না বাংলাদেশ পারবে, তখনই আপনার কথা লোকে শুনবে এবং শুনতে বাধ্য হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের চায়না থেকে কিনছি, এটা একটা প্রথম কথা হলো যে আমাদের জন্য অত্যন্ত ওর্দি। কারণ আপনি জানেন আমাদের বাজেটের একটা সমস্যা আছে। আমরা একটা ইউরোফাইটার দিয়ে কিনতে আমাদের যে টাকা লাগবে সেই টাকা দিয়ে আমি 2টা বা 3টা জেটেন্সি কিনতে পারছি। এবং প্রযুক্তিগতভাবে জেটেন্সি প্রমাণ করেছে যে ইউরোপের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান যেটা রাফালে, সে ফেলে দিয়েছে অপারেশন সিন্দুরে। তো সেটা একটা দিক। 2 নম্বর হলো যে চায়নার কাছ থেকে, চায়না যখন যুদ্ধবিমান বা এই ধরনের সমরাস্ত্র বিক্রি করে, তারা কিন্তু কোনো শর্ত দেয় না। আপনি জানেন এই অপারেশন সিন্দুরের সময় আমেরিকার পাকিস্তানের হাতে F-16 যুদ্ধবিমান ছিল, কিন্তু তারা কিন্তু ব্যবহার করতে পারেনি, কারণ আমেরিকা তাদেরকে পারমিশন দেয়, অ্যাপ্রুভাল ছিল না। তো তাহলে আমাদের কাছ থেকে আজকে আমি কোত্থেকে কিনবো? আমি যদি F-16 কিনে, আমার যদি কোনোদিন ইন্ডিয়া অ্যাটাক করে, আমি ব্যবহার করতে পারবো না। একইভাবে আমি ওই যে ইউরোপের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, আমি ইউরোফাইটার অথবা রাফালে কিনলে আমি ব্যবহার করতে পারবো কিনা? আর এগুলো তো রাফালে তো ইন্ডিয়ারা ব্যবহার করে এরা মুখস্থ করে ফেলেছে। তো এবং রাফালে হয়তো এখানে ইন্ডিয়াতে প্রোডাকশনও হবে, অলরেডি প্রোডাকশনের পরিকল্পনা হচ্ছে, তাহলে আমি এটা কিনতে পারছি না। কাজে আমার জন্য বেস্ট ওয়ে F-17 এবং জেটেন্সি, এবং বাংলাদেশ কিনতে যাচ্ছে। আমি আমার দেশ, যেটা আপনার প্রশ্ন ছিল, আমি আমার প্রতিরক্ষা ব্যবস্থাকে মানে শক্তিশালী করার জন্য আমার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করব। এইখানে অন্য কারোর মাথা, ভারত যখন যুদ্ধবিমান কেনে, ভারত যখন সমরাস্ত্র তৈরি করে, ভারত যখন এটা করে, আমার কাছে কি জিজ্ঞাসা করে? কখনো আমরা আকাশে তাকিয়ে দেখি ভারতের মিসাইল যাচ্ছে, মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো আসে। ভারতকে আমাদেরকে কখনো নোটিস করেছে যে তোমার আকাশের পাশ দিয়ে বা তোমার আকাশের ভিতর দিয়ে আমরা মিসাইলগুলো পাঠাবো, তোমরা সতর্ক থেকো? এই নোটিস করার নিয়ম তো যাওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, তো এবং এই যে প্রতিদিন মিয়ানমার আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে, এগুলো তো আমাদের বলে না। তো কাজেই আমার সক্ষমতা, আমি সার্বভৌম দেশ, আমার সক্ষমতা বৃদ্ধির জন্য আমি যেটা প্রয়োজন আমি সেটা করব। এটা কে উদ্বেগ প্রকাশ করলো, কে নিন্দা করলো, কে এখানে আবার আমি একটা কথা বলি, এই যে আপনি দেখেন যে মক্কা প্রতিরক্ষা চুক্তি, যেটা মক্কা ডিফেন্স প্যাক্ট যেটাকে বলা হচ্ছে, পাকিস্তান, টার্কি এবং সৌদি আরব, বাংলাদেশ অলরেডি ঘোষণা করেছে যে আমরা এই জায়গাতে যেতে আগ্রহী। আমি মনে করি যে যেতে আগ্রহী, এটা আমি পজিটিভলি দেখি, কিন্তু যাওয়ার আগে আমাদের বিবেচনা করা দরকার যে এটা আমার জন্য মানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বিবেচনা করা দরকার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইসরায়েল টার্কিতে অ্যাটাক করেছে, কিন্তু এই চুক্তি হওয়ার পরে কিন্তু, এবং এই চুক্তি হওয়ার পরে ইয়েমেন, সৌদি আরবে অনেকবার অ্যাটাক করেছে, ইরান
সৌদি আরব অ্যাটাক করেছে, কিন্তু পাকিস্তান সৌদি আরবের ডিফেন্স প্যাক্ট আগেই ছিল, তারপরে এই চুক্তির কোনো এই ডিফেন্স প্যাক্টগুলোর কিন্তু কোনো সক্রিয়তা বা কার্যকারিতা দেখি নাই। হয়তো এটা হতে পারে ইনিশিয়াল স্টেজে হয়তো তারা এটাকে আরেকটু করছে, নেটো যেমন একটা তৈরি করেছে, হয়তো এটা হতে পারে। এবং এর পাশাপাশি কিন্তু এটার একটা ডেভেলপমেন্ট সাইডও আছে, শুধু যে এটা সামরিক বিষয় তা না। আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে প্রাথমিকভাবে ডেভেলপমেন্টের জায়গাটাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তো আমরা যদি সত্যিকার পক্ষে এই চুক্তিতে যাই, তাহলে আপনি জানেন যে আমরা মানে একেবারে বলতে গেলে চতুর্দিক দিয়ে, অল্প কিছু জায়গা বাদে চতুর্দিক দিয়ে আমরা ভারত পরিবেষ্টিত। আমরা আক্রান্ত হলে আমাদের রক্ষা করার কোনো জায়গা নাই। সেই জায়গাতে আমরা আমাদের জন্য আমি মনে করি যে এই প্রতিরক্ষা চুক্তিতে যাওয়া অত্যন্ত জরুরি এবং অত্যন্ত ফরজ। কিন্তু অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেওয়া, মানে অর্থাৎ চোখ কান খোলা রেখে যাওয়া উচিত। আমি যাওয়াটা অত্যন্ত জরুরি মনে করি, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদের জন্য, কারণ পাকিস্তানের জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন, আমার জন্য সেই টার্মস অ্যান্ড কন্ডিশন মানে ওর্দি নাও হতে পারে বা সঠিক নাও হতে পারে, তাই না? তো কারণ সেই জায়গা থেকে আমার একটু দেখে নেওয়া উচিত, কারণ পাকিস্তানের সামরিক সক্ষমতা আমার সামরিক সক্ষমতা এক না, পাকিস্তানের ভৌগোলিক অবস্থান আমার ভৌগোলিক অবস্থান এক জায়গায় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের বাস্তবতা বিবেচনায় করে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে যদি কোথাও মানে এদিক সেদিক করা দরকার হয়, করে আমাদের অবশ্যই এই চুক্তি স্বাক্ষর করা উচিত। যাক, আমরা আর একটু ভিন্ন প্রসঙ্গে আলাপ আলোচনা করতে চাই যে আমরা দেখছি দেশে বিদ্যুতের সংকট যেমন রয়েছে, গ্যাসের সংকট এখনো বেশ চরমে। সরকার বলছে এটা সমাধান করতে 1 থেকে 2 বছর সময় লেগে যাবে, মানে চাইলেই তড়িঘড়ি বা রাতারাতিও ওভারকাম করা সম্ভব নয়। এরকম এতটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলো কেন? সরকার কি আসলে ঠিকভাবে সঠিক পদক্ষেপ নিতে পারছে না? ধন্যবাদ। এটা তো মানে যদি বলেন যে মানে বর্তমান সরকারের গত মানে 6 মাসের যে মূল্যায়ন, তার মধ্যে যদি একটা ব্যর্থতার কথা বলেন, সেই ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই যে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট এটা। বাট এই ব্যর্থতার পুরোটা এই সরকারের কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। কারণ এখানে কতগুলো বিষয় মানে এসছে বিগত সরকারগুলোর, মানে এটাকে বলে যে লিগ্যাসি সরকারের উপরে চেপেছে, এটা একটা। দ্বিতীয়ত হলো যে এই যে যুদ্ধ, কারণ আগে তো এই যুদ্ধ পরিস্থিতিটা ছিল না, এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এই যুদ্ধ পরিস্থিতিটা সেকেন্ড পর্যায়ে যে যুদ্ধটা হয়, যুদ্ধ হওয়ার কারণে আমাদের তো কাতারের সাথে দীর্ঘমেয়াদী মানে গ্যাস এলএনজি আমদানির চুক্তি রয়েছে, কিন্তু এখন আমরা সেখান থেকে এটা বের করতে পারছি না, কারণ হরমুজ প্রণালী আটকানো রয়েছে। তো কাজে এটা একটা ব্যাপার, এবং এই সংকটটা সারা দুনিয়াতেই মানে এই ইরান যুদ্ধের কারণে যেই মানে গ্যাসের যে ঘাটতি বা পেট্রোলিয়ামের যে ঘাটতি হয়েছে, সেই ঘাটতিটা এর আগে যখন খুব চরম আকারে গিয়েছিল, আমরা মনে করি যে বাংলাদেশ বরং কিছুটা কম ছিল। অন্যান্য জায়গায় যে ধরনের হাইপ দেখেছি, সেই হাইপের তুলনায় বাংলাদেশ কিছুটা বেটার অবস্থানেই ছিল। হ্যাঁ, একেবারে ইউরোপের দেশগুলোতে যে ধরনের অবস্থা তৈরি হয়েছিল বা যেভাবে দাম বেড়েছিল, আমরা কিন্তু একেবারে শেষ মুহূর্তে দাম বাড়িয়েছিলাম। তো সেই জায়গা থেকে প্রশ্নটা হলো যে যিনি মানে লোডশেডিংয়ে থাকেন, তিনি কিন্তু আর এই লজিকগুলো তিনি মানেন না, যে ওই যে হ্যাঁ তিনি শুনবেন না। কিন্তু যিনি লোডশেডিং অন্ধকারে ঘামছেন, হ্যাঁ, তার কাছে আপনি যদি বলেন যে ইরান যুদ্ধ শেষ হতে হবে, তারপরে আমার 2 বছরের এইটা লাগবে, এইটা কিন্তু তিনি শুনবেন না। কাজেই এইটাকে আমার মনে হয় যে সরকারের উচিত কয়েকটা ফেজ বের করে ফেলা। হ্যাঁ, যে ঠিক আছে আমাদের নতুন উৎপাদন করতে গেলে বা কিছু মেরামত করতে গেলে হয়তো আমাদের দীর্ঘ সময় লাগবে, 2 বছর লাগতে পারে, আরও বেশি লাগতে পারে, কোনোটা হয়তো 1.5 বছর 1 বছর লাগতে পারে, সেগুলো একটা ব্যাপার। আমাদের এর ভিতরে রাশিয়ান যে পারমাণবিক আমরা চিন্তা করছি, সেটা হয়তো চলে আসলে এই সংকট অনেকখানি কমবে। কিন্তু আমার মনে হয় যে সরকারের লেভেলে একটা কাজ এখনই করা যেতে পারে এবং সেটাতে অনেকটা সহনীয় পর্যায়ে আসতে পারে, সেটা হলো যে ম্যানেজমেন্ট। আমাদের যে এই যে বিদ্যুৎ সেক্টরের যে চুরিটা আছে, এই চুরিটা বন্ধ করা। এই চুরিটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু এটা অনেকখানি আসবে। তারপরে আমাদের ম্যানেজমেন্টের কারণে যেটুকু যে বিভিন্ন আমাদের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলো পুরো সক্ষমতায় উৎপাদন করতে পারছে কিনা, যদি না পেরে থাকে তাহলে পুরো সক্ষমতায় সেটাকে নিয়ে যাওয়া। সেখানে তো জ্বালানির সমস্যা আসছি, তো সেই জায়গাতে আমাদের করা, আমাদের জ্বালানির সংকট তো আমরা দ্রুত সমাধান করতে পারি, কারণ এখানে আমরা চায়নার কাছ থেকে বা অন্যান্য দেশ থেকে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে আমরা আনতে পারি, বা আরও অন্যান্য দেশ থেকে আমরা দ্রুত নিয়ে আসতে পারি। একটা জ্বালানি অন্য দেশ থেকে আনতে গেলে হয়তো বেশি সময় লাগার কথা না, তো সেটা আমরা আনতে পারি। এবং এই গ্যাসের সংকটের কারণে কিন্তু সার সংকটটাও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ সারের উৎপাদন
এই গ্যাসের সংকটের কারণে অনেকদিন বাংলাদেশ সরকার সার কারখানাগুলোতে গ্যাস দেওয়া বন্ধ করে রেখেছিল। হ্যাঁ, তো সেই উৎপাদনের প্রভাব পড়েছে, এর প্রভাবটা পড়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ফসলের উৎপাদন, খাদ্য উৎপাদনের প্রভাব পড়তে পারে। আবার আমরা এটাও আপনার এখানে কতগুলো নিউজের শিরোনাম আমরা দেখলাম যে যতটা না সার সংকট বাস্তবে আছে তার থেকেও আমরা মজুদ, সরকার বলছে যে রিপোর্টে দেখলাম যে মজুদ যথেষ্ট আছে, কিন্তু এখানে ম্যানেজমেন্টের কিছু দুর্বলতা আছে এবং ডিলারদের কিছু কারসাজি আছে। এবং ওই যে আপনি বললেন যে আওয়ামী লীগ আমলের সব ডিলারগুলো ওইভাবে রয়ে গেছে, সেই ডিলারগুলো অনেকে পালিয়ে গেছে, তারা সার উত্তোলন করছে না, আবার অনেকে সার থাকার পরেও হয়তো ঠিকমতো ছাড়ছে না, তাদের দিক থেকে সাপোর্টার্স থাকতে পারে। তো সেই বিষয়গুলো ওই যে আমি বললাম যে ম্যানেজমেন্টগুলো খতিয়ে দেখে কিন্তু আমরা এই সব সংকটগুলো অনেকখানি ইয়েতে আনতে পারি, যেটা আপনি যেটা বলতে চাইছিলেন, যে কারণ এই সারের কারণে কিন্তু আমার খাদ্য উৎপাদনটা বাড়বে, অন্যান্য কিছু বাড়বে। তো সেই জায়গাগুলোতে আমার একটু খেয়াল করে দেখা দরকার যে আসলে মানে এই যে আশু সমাধানটা কিভাবে করা যায়, কতটুকু করা যায়, এটার উপরে একেবারে আমি মনে করি থার্ড সেক্টর হিসাবে বা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যে জায়গাগুলোতে মানে অর্থাৎ ম্যানেজমেন্ট বা উৎপাদনের ত্রুটি অথবা এই লোডশেডিং অথবা চুরি, এই অনিয়ম যেগুলো আছে সেই অনিয়মগুলো দূর করে, বিভিন্ন ধরনের অনিয়মগুলো যেগুলো আছে বা কারো যদি সাপোর্টার্স থাকে সেই সমস্যাগুলো সমাধান করে আমার মনে হয় যে এই সংকটটা অনেকখানি উত্তরানো সম্ভব, অনেকখানি উত্তরানো সম্ভব। একেবারে শেষ পর্যায়ে যদি 30 সেকেন্ডে যোগ করেন যে সরকার আসলে কি করতে পারে ইমিডিয়েট, কি আশপাশের কোনো দেশ থেকে, মালয়েশিয়া কিংবা অন্য দেশে যাদের কথা হয় বা আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী কথা বলেছেন মাঝখানে, এলএনজি আনা কিংবা জ্বালানি ক্রাইসিস মোকাবেলায় কি আর কিছু করতে পারে? আমরা দেখতে পেলাম যে চায়না থেকে একটা মানে অফার দিয়েছে। আমি মনে করি যে যেহেতু এখন বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক খুব ভালো, আমরা এই যে একটা তো আমরা সংকটের মধ্যে পড়েছি ইউনুসের চুক্তির কারণে, ইউনুসের শেষ দিকে যে চুক্তি করেছে এই কারণে আমরা অনেক জায়গায় প্রতিবন্ধকতার মধ্যে পড়েছি, আমরা বিদেশি সোর্সের কাছে যাওয়ার জন্য একটা সমস্যার মধ্যে পড়েছি। সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে অতি দ্রুত যে সমস্ত দেশ থেকে বিকল্প কোনো দেশ থেকে যদি পাওয়া যায় এবং ইভেন ইন্ডিয়া থেকেও যদি পাওয়া যায়, তাহলে আমরা সেখান থেকে এনে আমার মনে হয় এই সমস্যাটার খুব দ্রুত সমাধান করা দরকার। কারণ আমি আপনাকে আবারও বলছি, যিনি লোডশেডিংয়ে থাকেন, অন্ধকারে থাকেন, যিনি ঘামতে থাকেন, তিনি কিন্তু আপনার এই জিনিসের যে দলেরই হোক, এবং তার নিজের দলের হলেও, সরকারের নিজের দলের হলেও, তিনি কিন্তু এটা মানে মেনে নিতে চাইবেন না, শুনতে চান না, শুনতে চাইবেন। অসংখ্য ধন্যবাদ জনাব মেহেদী হাসান পলাশ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।